পশ্চিমবঙ্গের এমন এক জায়গা যা পর্যটকের কাছে এখন হয়ে উঠেছে একটি পছন্দের ছুটির ঠিকানা, যেখানকার নির্জন নির্মল সমুদ্র সৈকতের সামনে বিভিন্ন কটেজ বা টেন্টগুলিতে রাত কাটানোর অভিজ্ঞতা আমাদের একঘেয়েমি জীবনযাত্রাকে এক নিমিষেই ভুলিয়ে দিতে সক্ষম। হ্যাঁ, আমি বলছি এই মৌসুনী দ্বীপের কথা। মাত্র এক দিনের ছুটিতে আমার মতো আপনারাও খুব সহজেই একদম কম খরচে এখানে ঘুরে আসতে পারেন। তাই কিভাবে মৌসুনী দ্বীপ পৌঁছবেন, কোন কটেজ বা রিসর্টেই বা দারুণ মজা করে আমরা একটা দিন কাটিয়েছিলাম, তাদের প্যাকেজ সিস্টেম, তাদের খাওয়া দাওয়া ও সর্বোপরি সেই রিসর্টের আশেপাশে ঘুরে দেখার মতো কেমন কি রয়েছে, এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন একটি লাইক সেরে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর দ্বীপের কাছে অবস্থিত একটি গ্রাম্য সাদামাটা দ্বীপ হল এই মৌসুনী। তো প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন। দেখুন, রেলপথ কিংবা সড়কপথ দুভাবেই খুব সহজেই আপনি এখানে পৌঁছাতে পারেন। যদি বাসে করে যান তবে কলকাতার ধর্মতলা থেকে প্রতিদিন প্রতি ঘন্টায় বহু সরকারি ও বেসরকারি বাস নামখানা বা বকখালির উদ্দেশ্যে ছেড়ে যায়। মাথাপিছু তাদের ভাড়া নন এসিতে ১০০ থেকে ১৫০ এবং এসিতে ২৫০ থেকে ৩০০-র মধ্যেই, আর সময় লাগে মোটামুটি ৫ ঘন্টা মতো। তবে তা বাদে সবচেয়ে সাশ্রয়ী ও সুবিধাজনক মাধ্যম হল লোকাল ট্রেন, আর আমিও নামখানা পৌঁছেছিলাম লোকাল ট্রেনে চেপেই। তো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এইবার হচ্ছে আমাদের ওই শিয়ালদার দক্ষিণ দিকটায় যেতে হবে। ওদিকটা থেকে আমাদের হচ্ছে ট্রেনটা আছে ৭টা ১৪ যে নামখানা লোকাল, ওটাই জনগণ বেশি প্রেফার করে আর কি। তো চলো সেদিকে যাওয়া যাক। যেহেতু সকাল ৫টা ২০, ৭টা ১৪ এবং ৯টা ১৬ শিয়ালদাহ নামখানা লোকালে যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ, তাই বাড়ি থেকে বেরিয়েছিলাম একদম সকালে। কিন্তু আজ আমার দুই ভ্রমণ সঙ্গীর লালগোলা শিয়ালদাহ ট্রেনটি সামান্য লেটে আসায় আমি ৭টা ১৪ ট্রেনটি মিস করে অবশেষে তাদের সাথে ৯টা ১৬ ট্রেনেই রওনা দিই। এই যে ট্রেন নাম্বার 34724 নামখানা লোকাল ৯টা ১৬ই এই যে ঢুকে গিয়েছে আমাদের, যে আমরা ওখানে জায়গা রেখে ব্যাগ রেখে আর কি বাইরে বেরিয়ে এলাম। আর এই ট্রেনটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়, এক্ষেত্রে আপনারা শিয়ালদা স্টেশনে একটু আগে করে এসে জায়গাটা ধরতে পারেন, নাহলে কিন্তু ৩ ঘন্টার রাস্তা তো সময় লাগবে। এবার ওই কারণে সিট পেয়ে গেলে ভালো। ৯টা ১৯-এ আমাদের ট্রেন ছেড়ে দিল, মানে ৩ মিনিট লেটে। এরপর শহরের কোলাহল ছাড়িয়ে গাড়ি ছুটল নির্জন প্রান্তরের দিকে। এই 10:55 টাইম ছিল, 10:56 হচ্ছে লক্ষ্মীকান্তপুর এসে থামলো আমাদের ট্রেন। এই যে এখানে দেখতেই পাচ্ছেন শিয়ালদা থেকে নামখানা ডাইরেক্ট ট্রেন হচ্ছে 1:20-তে। এবার সকলের কোয়ারিজ থাকে যে দাদা সকালে তো কোনো ট্রেন অ্যাপসে দেখাচ্ছে না। সেক্ষেত্রে বলে রাখি যে এই সকল ট্রেনগুলো না, মানে শিয়ালদা থেকে ফার্স্টে লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে লক্ষ্মীকান্তপুর আসে। এবার লক্ষ্মীকান্তপুরে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো দাঁড়ায়, তারপরে আবার নাম চেঞ্জ করে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল হয়ে যায়, দিয়ে নামখানার উদ্দেশ্যে সেরে যাই। এই যে 11:56 প্রায় 12টার সময় আমাদের ট্রেন ছাড়লো, যেখানে 11:25-এ আমাদের ছাড়ার কথা ছিল আর কি। শিয়ালদা থেকে 32টা স্টেশন আর বিভিন্ন হল্ট ক্রস করে 108 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম। এই 1 নম্বর স্টেশন, এই 1 নম্বর স্টেশন থেকেই এই যে স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে বিভিন্ন টোটো দাঁড়িয়ে থাকে। টোটোর একটু চার্জটা বেশি আর সময়টা একটু বেশি লাগবে, তাই আমরা এখান থেকে বেরিয়ে অটোটা ধরবো আর কি। আচ্ছা, এখান থেকে হচ্ছে ডাইরেক্ট মৌসুমী আইল্যান্ড যেতে গেলে এখানে আপনাদের রিজার্ভ করতে হবে। তার জন্য হচ্ছে অটো রিজার্ভ হচ্ছে 300 টাকা জানালেন। আর যদি আপনারা সেক্ষেত্রে না যান তাহলে এখান থেকে 16 কিলোমিটার আপনাদের অটোতে করে গিয়ে সেখান থেকে আবার 12 কিলোমিটার টোটোতে যেতে হবে। তো এখান থেকে বললো 30 টাকা আর ওখান থেকে 15 টাকা মতো লাগছে। তো চলুন এই অটোতেই যাওয়া যায় এখন। দেখুন, গ্রুপে 5 থেকে 6 জন মতো থাকলে অটো রিজার্ভ করে হজ্জুতের খেয়াঘাট হয়ে যাওয়াটাই বেটার হবে। তবে আমরা 3 জন হওয়ায় শেয়ারে মাথাপিছু
30 টাকা করে অটো ভাড়া দিয়ে পৌঁছেছিলাম 10 মাইল। তারপর সেখান থেকে 15 টাকা দিয়ে টোটো ভাড়া করে পাতিবুনিয়া ফেরিঘাট। তবে এই ফেরিঘাটে পৌঁছানোর রাস্তাটা কিন্তু প্রচণ্ড ঝাঁকুনির। 2 ঘাটেরই ফেরি পারাপার খরচ জনপ্রতি 5 টাকা। এরপর চেনাই নদী পেরিয়ে আমরা পৌঁছালাম বালিয়ারা ফেরিঘাটে এবং সেখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে অবশেষে গন্তব্যে। দূর থেকে শোনা ঢেউয়ের ভাঙাগোড়ার খেলা এইবার চোখের সামনে এসে পড়াতে জার্নির রেশ 1 মিনিটেই উধাও হলো। আসুন স্যার আমাদের রিসোর্টের ভিতরে। ফার্স্ট অ্যাপিয়ারেন্সেই ওনাদের ব্যবহার যেমন আমার নজর কাড়ল, তেমনি ঝাউ ও পাম গাছের মাঝে ছোট্ট ছোট্ট কটেজগুলি দেখে ভাবলাম, যাক, প্রকৃতির মাঝে সেরা আস্তানাটারই খোঁজ পেয়েছিলাম। তবে তো চলুন আগে আপনাদের দেখিয়ে দিই আমরা যে রুমটা নিয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে সিজন না, গরম রয়েছে, তাই আমরা এসি নিয়েছি। তো এসি রুম আমাদের এইটা রুমটা পড়েছে 1400 টাকা পার হেড। এই যে এটা হচ্ছে আমাদের বেড, একদম পরিষ্কার ধবধবে চকচকে একদম বেড দিয়ে দিয়েছে। বেডের ওপরে ওনারা রেখে দিয়েছে আগে থেকেই এই টাওয়েল, একটা লাইফবয় সাবান আর 2টো শ্যাম্পু। আর এখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট এবং একটা রুম ফ্রেশনার। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে একটা টি টেবিল এবং 2টো গ্লাস দিয়ে জল দিয়ে ডাস্টবিন এবং হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি আমি একটা। আর এই সাইডটাই ঘুরলে একটা একদম চকচকে সুন্দর একটা আয়না এবং তার উপরে এই যে চিরুনি। যদি বাথরুমের কথাটা বলতেই হয়, এই যে কোমোড রয়েছে একটা, আর এখানে একটা বেসিন রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে একটা হ্যাঙ্গারও রয়েছে, এই যে এটা হচ্ছে শাওয়ার। রুমে ব্যাগ রেখে বাইরে এসে বিশ্রাম নিতেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল প্রোভাইড করলেন। ক্লান্ত শরীর তা পেয়ে বেশ সতেজ হয়ে উঠল। দেখো আমরা তো এই এসি রুমটা নিয়েছি, আপনাদের যেটা আমি দিয়ে দেখালাম এক্ষুনি। তো এখানে কিন্তু এছাড়াও বিভিন্ন রুম রয়েছে। যে দাদার সঙ্গে আমার এসে প্রথমেই পরিচয় হয়েছে সেটা হচ্ছে এই দাদা, উনি আর কি আমাকে নিয়ে আসলেন ওখান থেকে, আপনাদেরও সেই একইভাবেই নিয়ে আসবে। তো দাদা এখানে আমরা যে রুমটা নিয়েছি এই বাড়াতে আপনাদের বিভিন্ন রুম রয়েছে? হ্যাঁ, এছাড়া আমাদের বিভিন্ন রুম রয়েছে। ঠিক আছে, যেমন এসি ব্যাম্বু কটেজ রয়েছে, তাছাড়া কংক্রিটের রুমও রয়েছে, আমাদের পাকা রুম রয়েছে, সিপিসিং টেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোরে টেন্ট আছে। ঠিক আছে, চলুন এবার আপনাকে আমাদের পুরো রিসোর্টটা তো আমাদের যে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে ওইটা আপনাকে ঘুরিয়ে দেখান। আসুন দাদা, এবার আপনাকে হচ্ছে আমাদের এসি ব্যাম্বু কটেজটা দেখাই। ওকে, কাসুর ভিতরে এটা হচ্ছে আমাদের এসি ব্যাম্বু কটেজ, সঙ্গে একটা ওয়াশরুম রয়েছে। এসি ব্যাম্বু কটেজে থাকলে আপনারা পার হেডে 1400 টাকা করে আসবে উইথ ফুড, খাওয়া দাওয়া নিয়ে, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর এইটাকে যদি আপনি নন এসি করতে চান এটা 1200 করে চলে আসবে। এটা হচ্ছে আমাদের পাকা রুম। চলে আসুন, এটা আপনাকে ঘুরে দেখায়। এটা হচ্ছে আমাদের পাকা রুম। ঠিক আছে, এটা নন এসি রুম, সঙ্গে এটা ওয়াশরুম রয়েছে, এতে তোমার গিজার ফ্যাসিলিটিও রয়েছে। এই রুমটা তোমার পার হেডে 1200 টাকা করে আসবে, নন এসি থাকা প্লাস খাওয়া নিয়ে। এই যে এনাদের কিন্তু ওপরেও যে অ্যাডভেঞ্চারাস যে নাইট স্টে করার ব্যাপারটা সেটাও কিন্তু রয়েছে। ঠিক আছে, আপনি টেন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর টেন্টের একদম ভেতরে একদম মামা ঢুকে ওই যে একদম লুটিয়ে ফুটিয়ে মজাটাও করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। অবশ্য আমরা এখানে নেই, কিন্তু এখন আমরা আছি ওই উডেন যে কটেজটাতে, সেখানে। তো এরকম কিন্তু এখানে আরও টেন্ট রয়েছে। আর দাদার থেকে আমরা জেনে নেব এই টেন্টটার কেমন কি দাম রয়েছে, সেটা যদি একটু বলে দেন, জানিয়ে দেন আমাদের দর্শক। টেন্ট হচ্ছে আমাদের সিপিসিং টেন্টগুলো পার হেডে 1100 টাকা করে আসবে, খাওয়া দাওয়া নিয়ে, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর গ্রাউন্ড ফ্লোরের টেন্টগুলো তোমার 1000 টাকা করে আসবে, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। এরকম মানে এটা তো এগুলো সিপিসিং, পুরো একদম সিপিউ পাবে। এই যে সিপিউটা পাওয়া যাচ্ছে, তারা একটু জানাবেন টেন্টটার মধ্যে ওরা কেমন কি ফেসিলিটিটা প্রোভাইড করছে সেটা চলুন একটু দেখা যাক। ঠিক আছে, তো এই যে এখানে হচ্ছে একটা ফ্যান আমরা দেখতে পাচ্ছি, ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এই ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। ঠিক আছে, তো পার্সোনালি বলতে গেলে আমার কিন্তু টেন্টগুলি দারুণ লেগেছে। ঠিক আছে, আমাদের টেন্ট তো দেখলে, এবার চলুন মেন আকর্ষণীয় জিনিস আপনাকে দেখাই। চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে। বাহ, এই জিনিসটা আমরা ঢুকতেই দেখেছি, একদম সামনেই আমাদের বালি বিচ, পরিষ্কার বালি বিচ, মানে সমুদ্রের পুরো এনজয়টা এখানে বসে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, এখানে বসার জায়গা করা রয়েছে। এবার
জোয়ারের সময় এই আপনি ওপরে ওপরে বসবেন, নিচে সমুদ্রের জল থাকবে, এমন একটা সিচুয়েশন। আজকের সারাদিন সারা রাত ও কালকের অর্ধেকটা দিন আমি কাটাবো এই সি স্কাই ডিলাক্স কটেজ অ্যান্ড রিসর্টেই। এখানকার প্যাকেজ শুরু হচ্ছে মাথাপিছু 1000 টাকা থেকেই। তবে অন্যান্য রিসর্টের মতোই এখানেও সিজন অনুযায়ী রেটটা পরিবর্তিত হয়। আর আপনিও যদি মৌসুমী আইল্যান্ড ভ্রমণে এনাদের আতিথেয়তায় গ্রহণ করতে চান, তবে এই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। দুপুর বেশ অনেকটাই গড়িয়েছে, তাই এখন আর সমুদ্রে গিয়ে কাজ নেই, বরং রিসর্টেই স্নান সেরে লাঞ্চ কমপ্লিট করা যাক। লাঞ্চের ক্ষেত্রে ওনাদের ডাইনিং এরিয়া কিংবা আউটডোর সিটিং দুটি ব্যবস্থাই রয়েছে। তো কেমন লাগলো এখানকার এনাদের আর কি আদর আপ্যায়ন বা এখানকার পরিবেশ, এখানকার খাওয়া দাওয়া? খুবই সুন্দর এবং খুবই ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটিটাও খুব ভালো। আচ্ছা, এবং আমার খুব ভালোও লাগলো থেকে, পরিষেবাগুলো সুন্দর, দাদাদের ব্যবহারগুলো খুব সুন্দর। আচ্ছা, খাওয়া দাওয়ার কোয়ালিটিও অতি ভালো মানের। আচ্ছা। এখন 2:30 প্রায় বাজছে, তাই আমরা জানালাম আমাদের লাঞ্চটি বাইরেই প্রোভাইড করতে। ধীরে ধীরে দেখলাম ওনারাও বেশ পরিপাটির সাথে টেবিল ভরাট করে বিভিন্ন পদ সাজিয়ে দিলেন। ওনাদের আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, পটল আলুর দোরমা, পমফ্রেট, চিংড়ি মাছের মালাইকারি এবং শেষ পাতে চাটনি পাঁপড়। শুনলাম কম বেশি সারা বছরই নাকি ওনাদের এই মেনুই মেনটেন হয়। তাই জম্পেশ খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে গিয়ে সামান্য রেস্ট নিয়ে বিকেলে ক্যাম্পের সামনের বিচে হাজির হলাম। দাদাদের এই ক্যাম্প থেকে সানসেটটা নাকি খুব সুন্দর দেখা যায়, আর প্রকৃতিও তাদের বেশ সহায়তাই করছে। সে পরিষ্কার পরিচ্ছন্ন বালিয়ারি বিচ দিয়েই বলুন, কিংবা রিসর্টের মাঝের সেই একগুচ্ছ ঝাউবনের শাড়ি। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য ফটো ভিডিও তুলে বেশ অনেকটা সময় সেখানে কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে। প্রথমেই বলে রাখি, দিনের থেকে এখানকার রাত কিন্তু আরও বেশি রঙিন। ধীরে ধীরে রিসর্টের সমস্ত লাইটগুলি জ্বলে গেল এবং আমাদের টেবিলে এলো সন্ধ্যাবেলার স্ন্যাক্স, মানে চা, পকোড়া আর এই মুড়ি। ক্যাম্পের অন্যদিকে ইতিমধ্যেই বারবিকিউয়ের জন্য বনফায়ার বা ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। আমরা নিয়েছিলাম চিকেন বারবিকিউ, যেটা 1 কেজিতে দাম পড়েছিল 450 টাকা। আর এগুলি কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। এছাড়াও পমফ্রেট মাছ কিংবা কাঁকড়ার ব্যবস্থাও এখানে রয়েছে। ওনাদের আগে করে জানিয়ে রাখলে বেশ সুন্দরভাবে ওনারা পরিবেশন করে দেবে। এই যে গান চলছে পেছনে, আর এই যে চলে এসছে হুক্কা, মানে যেটাকে আমরা হুকো বলে চিনি, এখানে কিন্তু এরও ফেসিলিটি রয়েছে। ঠিক আছে, তো এর সাথে কি আমরা যদি আর কি এখানে যারা ব্যাচেলার যারা আসে তাদের জন্য যেটা আর কি রঙিন জল আর কি, যেটা সেটা কি আপনারাই অ্যারেঞ্জ করে দেবেন? আচ্ছা, আর বলে দেই আমরা নামখানা থেকেও আনতে পারে, না আনলে আমরা এখান থেকে অ্যারেঞ্জ করি। আচ্ছা আচ্ছা, আপনারাই অ্যারেঞ্জ করে দেন, তাই তো? যা বুঝলাম তাতে বিভিন্ন রকম পানীয়র ব্যবস্থাই এখানে রয়েছে। ওনাদের আগে থেকে জানিয়ে রাখলে ওনারাই বাকিটা অ্যারেঞ্জ করে দেবেন। এছাড়াও যারা হুক্কা ট্রাই করতে চান তারা 300 টাকা দিয়ে এই ফেসিলিটিও এখানে অ্যাভেলেবেল পাবেন। উইকডেতে অতটা ভিড় না থাকলেও উইকেন্ডের দিনগুলিতে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় থাকে। তাই সেই সকল দিনগুলিতে সকলের সাথে হৈ হৈ করে নাচ গান মজা করার মজাটাই আলাদা। আবার যারা পরিবারের সাথে আসছেন তারা এই ওপরের কটেজে উঠে এখান থেকে সমুদ্রের মৃদুমন্দ হাওয়া কিংবা সন্ধ্যার স্ন্যাক্সের সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। চারিদিকে গান বাজনার যে আসর সন্ধ্যা থেকে বসেছিল তা ক্রমেই লীন হল। সমুদ্রের ওপর বাঁশ দিয়ে বাঁধানো সেই স্থানে গিয়ে বসতেই ডাক পড়ল ডিনারের। ঘড়ির কাঁটায় প্রায় 10টা ছুঁই ছুঁই। আমাদের ডিনারে ছিল
রুটি, আলু ভাজা, ডাল, এই যে এখানে চিকেন 4 পিস করে রয়েছে চিকেন, এটা হচ্ছে মটনও 4 পিস। মটনটা হচ্ছে এক্সট্রা করে 100 টাকা পেড করলে ওনারা মটনটা প্রোভাইড করবেন বললেন। আর আপনারা যদি চান রাত্রিরেও তবে ভাতের ব্যবস্থা রয়েছে, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন দাদারা আর কি ভাত নিয়েছে, ঠিক আছে, ভাতের ব্যবস্থাও রয়েছে। কেমন খাবার দাবার ভালো তো? আচ্ছা আচ্ছা, বাহ। এই যে সকলে এখন বসে খাচ্ছে। গরমাগরম সেই মাংস রান্নাটি হয়েছিল অসাধারণ সুস্বাদু। তাই জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব সেরে জ্যোৎস্না রাতে বাইরে কিছুটা সময় কাটিয়ে অবশেষে ফিরে গেলাম কটেজে। দারুণ একটা দিন সমাপ্ত হলো। গুড মর্নিং সকলকে। ভোরের আলো ফুটতেই বেডটি দিয়ে আমাদের ঘুম ভাঙল। যেহেতু আজই আমরা বাড়ি ফিরে যাব, তাই গতকাল রাত্রিতেই ক্যাম্পের স্টাফ দাদাদের জানিয়েছিলাম একটা টোটো বলে রাখতে পাশের ম্যানগ্রোভটি ঘুরে দেখার জন্য। সে মতোই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু রিজার্ভে, তাই যাওয়া আসার ভাড়া পড়ল 200 টাকা। এক্ষেত্রে আপনারাও ম্যাক্সিমাম 5 জন একটি টোটোতে এই স্থান ঘুরে দেখতে পারেন। মিনিট 15-র মধ্যেই আমরা পৌঁছে গেলাম ম্যানগ্রোভে। মৌসুমী দ্বীপের ম্যানগ্রোভ বনটি মূলত সমুদ্রের উপকূল এবং নদীর পার ঘেঁষেই গড়ে উঠেছে। এই বনটি এই অঞ্চলের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে দ্বীপের উপকূলীয় অঞ্চলগুলি রক্ষা করতে অত্যন্ত সহায়ক। দেখুন, আমি যে রিসর্টটাতে আছি এই এরকম বিচটা আমরা সামনেই পেয়ে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু অন্যান্য যে সকল রিসর্ট আছে সেখান থেকে নেমে স্নান করাটা কিংবা সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটানো সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে তারা এই সকল জায়গাগুলিতে ঘুরতে আসে সকালবেলার দিকে কিংবা বিকেলবেলার দিকে, ঠিক আছে। আর আপনারা এসে বেশ সুন্দর সময় কাটাতে পারেন। ওই যে দূরের সমুদ্র, বোট রাখাই রয়েছে, আর এই সকল বোটগুলি করে কিন্তু বোট রাইডটা হয়, ঠিক আছে। তো এখান থেকেই পার হেডে 200 টাকা নেয়। এবার এখান থেকেই বোট ছাড়ে, এই সোজা আপনার ওই দূরে জম্বুদ্বীপ রয়েছে, আপনারা নাম শুনেছেন হয়তো জম্বুদ্বীপ। তো জম্বুদ্বীপ অবধি নিয়ে যায় এবং ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে এসে এখানে আর কি ড্রপ করে দেয়। এটাও কিন্তু একটা দারুণ অপশান রয়েছে, আপনারা এই এনজয়টাও করতে পারবেন এখানে আসলে। শীতকালে ওটা একমাত্র অ্যাভেলেবেল পাবেন, অন্যান্য টাইমে আসলে অতটা অ্যাভেলেবেল পাবেন না, যেহেতু শীতকালে এইখানকার হচ্ছে সিজন চলে, মানে পিক সিজন যেটাকে বলে। মোটামুটি ঘণ্টাখানিক সময় সেখানে কাটিয়ে 9টার দিকে ফিরে গেলাম রিসর্টে। দেখলাম সকলেই তাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। তো দাদারা ব্রেকফাস্ট করে নিলে কেমন লাগলো ব্রেকফাস্ট? সুন্দর লেগেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গা অনুযায়ী এই ব্রেকফাস্ট একদম সেরা, তাই তো? আচ্ছা, বৌদি জানালো আলুর দমটা খুব সুন্দর লেগেছে। আমরাও আমাদের ব্রেকফাস্টই নিয়ে নিলাম। সকালের খাবারে ছিল গরমাগরম লুচি, আলুর দম, ডিম এবং একটা করে মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমাদের চেক আউটের পালা। তবে সমুদ্র স্থান না হওয়ায় আমরা ঠিক করলাম কিছুটা এক্সট্রা টাকা পেড করে দুপুরের লাঞ্চ সেরে একেবারেই বিদায় নেব। তাই আর দেরি না করে চললাম সমুদ্র স্থানে। সেই কাল থেকে অপেক্ষার প্রহর গোনা অবশেষে সমাপ্ত হলো। ঝকঝকে সমুদ্র সৈকতে ক্রমাগত ঢেউয়ের ভাঙা খেলার মাঝে মজা করে সমুদ্র স্নান সেরে ফিরে এলাম রিসর্টে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাব। এখন মোটামুটি 1:30 মতো বাজছে। তো আজকের লাঞ্চে কিন্তু এই যে রেডি হয়ে গিয়েছে, আর একে একে সমস্ত কিন্তু এই যে আইটেমগুলোও চলে আসছে। এই যে এটা হচ্ছে পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, পটল আলুর দোরমা, ডাল, সব কিছু রয়েছে, ভাজা রয়েছে একটা। তো এখনও চাটনি পাঁপড় আছে। শেষবারের মতো ওনাদের আতিথেয়তা আমরা গ্রহণ করলাম। তবে আর দেরি কেন, আপনারাও এর ভাগ বসাতে এই নম্বরে কল করে সামনের উইকেন্ডে চলেই আসুন। সি স্কাই ডিউলাক্স আপনারই ফোনের অপেক্ষায়। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই রিসর্টের দাদারাই জানালেন আরেকটি ফ্যামিলিও এখনই চেক আউট করবে। তো তাদের সাথে শেয়ারে টোটো রিজার্ভ করে গেলে ভাড়াটা অনেকটাই কম পড়বে।
সে মতোই মাথাপিছু ৩৫ টাকা ভাড়া দিয়ে পৌঁছেছিলাম হজরতের ফেরিঘাটে। ৫ টাকা দিয়ে ফেরি পার করে এবং ঘাট থেকে এই যে বেরিয়েই এখান থেকেই ডাইরেক্ট টোটো করে একদম নামখানা স্টেশন। আমাদের 4টে 4:30টার দিকে ট্রেনটা আছে। কত টাকা নেয় দাদা এখান থেকে স্টেশন? আমাদের পার হেড 60 টাকা করে আছে। আচ্ছা তো 5 জন করে হলে একটা রিজার্ভে গাড়ি যায়, মানে 300 টাকা রিজার্ভ। আচ্ছা আচ্ছা, 5 জন হলে? 5 জন হলে গাড়ি রিজার্ভ যায় 300 টাকা। আচ্ছা, আর এমনি শেয়ারের ব্যাপারে? আমাদের এখান থেকে শেয়ার হয় না। আচ্ছা, কখন পজিশনে পড়লেও শেয়ার করে দিতে হয়। আচ্ছা। এই রাস্তায় টোটো ভাড়া সামান্য বেশি হলেও রাস্তাটি কিন্তু খুব সুন্দর, কোনো ঝাঁকুনি নেই। যাই হোক, শেষমেশ নামখানা স্টেশনে পৌঁছে 4:33-এর নামখানা শিয়ালদহ লোকাল ধরে পৌঁছেছিলাম বাড়ি। এছাড়াও দিনের অন্যান্য সময়ে নামখানা থেকে শিয়ালদহ আসা ট্রেনের টাইমগুলি ভিডিও স্ক্রিনে প্রোভাইড করলাম। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানান। আচ্ছা, ভালো লাগলে লাইক এবং সদস্য হতে পারেন ছোট্ট এই পরিবারটির। মৌসুমী দ্বীপের মন সুন্দর করা এক অভিজ্ঞতার গল্প এখানেই সমাপ্ত করছি। তবে ওড়িশার কাশ্মীরকে খুঁজে পেতে আমার এই ভিডিওটি চেক করতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।